রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত দুপুর 12টার সংবাদের সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে বিস্তারিত। মানুষের মৃত্যুর মধ্য দিয়ে করোনা ভাইরাস এখন আর শুধু বৈশ্বিক মহামারীতেই থেমে নেই, বরং তা প্রভাব ফেলছে সামাজিক, পারিবারিক এবং দাম্পত্য জীবনেও। বিশেষজ্ঞরা বলছেন, মহামারীর এই সময়ে মানসিক চাপ পারিবারিক, সামাজিক ও পারিপার্শ্বিক সহিংসতাকে বাড়িয়ে দিচ্ছে অনেক গুণে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের সময় বিশ্বব্যাপী নারীর প্রতি পারিবারিক সহিংসতা বেড়ে গেছে। একদিকে গৃহবন্দী দশা, অন্যদিকে আর্থিক ক্ষতি, কর্মসংস্থান হারানোর শঙ্কাও অনেকের। ফলে অনেকের আচরণ হয়ে উঠছে মারমুখী, আগ্রাসী, যার প্রথম শিকার হচ্ছে পরিবারের সদস্যরা, অর্থাৎ নারী ও শিশুরা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মনে করেন, আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ধরনের সহিংসতা প্রতিরোধ করা যেতে পারে। প্রতিটি ক্ষেত্রেই পুলিশের শরণাপন্ন হতে হবে, অপরাধকে চলতে দিতে নেই। এসব ব্যাপারে কিন্তু সাধারণ নির্দেশ রয়েছে পুলিশের উপরতলা থেকে যে সব অপরাধের প্রতিকার পুলিশকে করতে হবে। আক্রমণ ও প্রতিরোধের সাথে সাথে গুরুত্ব দিতে হবে পারিবারিক সহিংসতা বন্ধের দিকেও, মনে করছেন সমাজবিজ্ঞানীরা। ঘরে থাকার ফলে এখন পুরুষ মানুষেরা সবাই যারা নাকি চাকুরিজীবী ছিল তারা অলস হয়ে গেছে একরকম। দ্বিতীয়ত হচ্ছে মানুষের কর্মক্ষমতাটা কিন্তু কমে যাচ্ছে। আমি মনে করি এই যে সামাজিক সম্পর্ক যেগুলো আছে এগুলিও ব্যাঘাত ঘটবে এবং সামাজিকভাবে কিন্তু একটা বিশৃঙ্খলা দেখা দেবে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, করোনা সংক্রমণের এই সময়ে চারপাশে যেভাবে সহিংস ঘটনা বৃদ্ধি পাচ্ছে তা সবার জন্য একেবারেই নতুন। অর্থনৈতিকভাবে অসচ্ছল, পশ্চাৎপদী, তাদের মধ্যে হয়তো ক্ষুধা, তাড়না, পভার্টি, দারিদ্র্য, আনএমপ্লয়মেন্ট, এই সমস্ত জায়গা থেকে অপরাধ প্রবণতা বাড়তে পারে। এটি খুব অস্বাভাবিক ঘটনা না। এই পরিস্থিতি নিয়ে গবেষণাও গুরুত্ব দিয়েছেন তারা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। প্রাণঘাতী করোনার সঙ্গে লড়াই করে যারা জয়ী হয়েছেন তাদের কথা আতঙ্কিত হওয়া যাবে না, থাকতে হবে সচেতন, ধরে রাখতে হবে মনোবল। তবে হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে তাদের অম্লমধুর অভিজ্ঞতা আছে। তারা বলছেন, এই ঘাতক ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। করোনা জয়ীদের সঙ্গে কথা বলে আরও জানাচ্ছেন তানজির মেহেদি। কাগজে কলমে সম্মুখ যোদ্ধার খেতাব না থাকলেও যে কোনো বিপর্যয়ে সম্মুখ যোদ্ধার মতোই লড়াই চালিয়ে যান গণমাধ্যম কর্মীরা। প্রাণনাশী করোনা সংকটকালেও তথ্যের প্রবাহ নিশ্চিত করতে হাটবাজার থেকে মাঠে ময়দানে, হাসপাতালে সবখানে সরব গণমাধ্যম কর্মীরা। কাজের ফাঁকে নীরবে শরীরে ঢুকে যায় অদৃশ্য শত্রু করোনা। অনেকের মতো এ ভাইরাস বাসা বেঁধেছে গণমাধ্যম কর্মীদের শরীরেও। তবে প্রাণশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা আর স্বাস্থ্যবিধি মেনে চলায় আক্রান্তদের অনেকে জয় করেছেন এই প্রাণখেকো ভাইরাসকে। তবে যুদ্ধে হেরে গিয়ে মৃত্যুর শীতল স্পর্শ মেনে নিতে হয়েছে সাংবাদিক হুমায়ুন কবির খোকনকে। জয়ী যারা তারা বলছেন, লড়াইয়ের মানসিকতা নিয়ে নামতে হবে যুদ্ধে, তাহলেই পরাজিত হবে অণুজীব। পরিবারের জন্য, নিজের জন্য বা বাঁচার জন্য আমাদের যে স্পৃহা, এগুলা যদি শক্তিশালী থাকে, এই এর বিরুদ্ধে, করোনার বিরুদ্ধে লড়াই আমি বিলিভ করি অবশ্যই আমরা জয়ী হব। হাসপাতালে সেবার মান নিয়ে আপত্তি ছিল করোনা জয়ী গণমাধ্যম কর্মীদের কণ্ঠে। বরাবরই ব্যবস্থাপনার দিকে আঙ্গুল তুলেছেন তারা। হসপিটালে আসলে আমার কাছে মনে হয়েছে যে শুধুই আমাদেরকে বাসা থেকে আইনা আইসোলেশনে রাখা হয়েছে। এখানে শুধু 3 বেলা ওষুধ আর 3 বেলা খাবার ছাড়া আর কোনো কিছুরই ব্যবস্থা ছিল না, তাও টাইম মতো দেওয়া হতো না। এখানে যা কিছু করার আমরা নিজেরাই করেছি। নিজেদের বিপজ্জনক অভিজ্ঞতা থেকে আক্রান্তদের উদ্দেশ্যে দিয়েছেন নানা পরামর্শ। মনোবল হারাবেন না, একই সঙ্গে যদি খুব বেশি ক্রিটিক্যাল সিমটম না থাকে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের কষ্ট বা গলা ব্যথা এরকম কিছু না থাকলে হাসপাতালে না যাওয়ার পরামর্শই দেব। হাসপাতালে না গিয়ে বাসায় আইসোলেশন করে দূরত্ব বজায় রেখে চলে, গরম পানির ভাপ, গার্গল করা এবং ভিটামিন সি যুক্ত ফলমূল খেতে পারে। তবে প্রাণঘাতী ভাইরাস থেকে নিজের এবং পরিবারের সুরক্ষায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তারা। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস প্রসঙ্গ।
বিশ্বজুড়ে করোনার প্রবলে গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও প্রায় ৬,৮০০-র বেশি মানুষের। যুক্তরাষ্ট্রের মৃত্যুর তালিকা বরাবরের মতোই দীর্ঘ। দেশটিতে একদিনে মারা গেছে ২৫০০-এরও বেশি মানুষ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হোয়াইট হাউসে করোনা ভাইরাস টাস্ক ফোর্স তাদের কাজ চালিয়ে যাবে। এর আগে টাস্ক ফোর্স ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি, তবে একদিনের মাথায় সেই সিদ্ধান্তে বদল আনলেন তিনি। এদিকে করোনায় বিধ্বস্ত ব্রিটেনও। ২৪ ঘন্টায় ৬৪৯ জন মারা গেছেন। ব্রাজিলেও বাড়ছে মৃত্যু। দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮,৫০০। ২৪ ঘন্টায় নতুন করে মারা গেছেন আরও ৬০০-র বেশি মানুষ। বিপর্যস্ত এশিয়াও। আর বিশ্বে মোট মৃত্যু ২,৬৫,০০০ ছাড়িয়েছে। আক্রান্ত ছাড়িয়েছে ৩৮,২২,০০০। সেরে উঠেছে প্রায় ১৩ লাখেরও বেশি মানুষ। ২৪ ঘন্টায় দেশে করোনায় শনাক্ত হয়েছেন ৭৯০ জন, যা এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ শনাক্ত। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৩ জনের। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জনে। বুধবার কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। দর্শক, রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী আলী তালুকদার। তিনি আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হচ্ছেন। আলী, কারওয়ান বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? জানেন যে করোনা নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে এই সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছিল এবং সামাজিক যেই দূরত্ব বজায় রাখার কথা সেই নির্দেশনাও কিন্তু ছিল। কিন্তু ধীরে ধীরে যখন বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত আসলো, এরপর দোকানপাট খুলে দেওয়ার সময়সীমা বাড়ানো হলো, এরপরে কিন্তু যে সাধারণ যারা এই নগরবাসী এরা কিন্তু একে একে ঘর থেকে বেরোতে শুরু করেছেন। এবং অন্যান্য দিনের তুলনায় আমরা দেখেছি যে আগে যখন নির্দেশনাগুলো ছিল তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে টহল দিতে দেখেছি যে তারা টহল দিচ্ছিলেন এবং যারা অপ্রয়োজনে বাসা থেকে বেরিয়ে এসেছিলেন তাদেরকে ঘরে ফেরার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছেন। কিন্তু এখন বলা চলে যে এই সরকারের যেই বিভিন্ন অফিস আদালত এবং যেখানে বাজারের সময়সীমাগুলো তারা বাড়ানো হয়েছে এবং শপিং মলগুলোর যখন সিদ্ধান্ত এসেছে যে 10ই মে থেকে শপিং মল খোলা হবে, এর পরপরই কিন্তু যে আমরা দেখেছি যে এলাকাগুলোতে বিভিন্ন এলাকা এবং প্রধান সড়কগুলোতে যানবাহনের সংখ্যা বেড়ে গেছে। শুধুমাত্র গণপরিবহন নাই বললে চলে, এছাড়া ব্যক্তিগত গাড়ি এবং শহরে প্রধান সড়কগুলোতে এতে আমরা রিক্সাও চলতে দেখেছি। তো অন্যান্য সময়গুলোতে আমরা সাধারণ মানুষদেরকে কাছে জানতে চাই যে আসলে এই সময়টাতে আমরা জানি যে করোনার সময়তে বলা হচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং প্রয়োজন ছাড়া যেন কেউ না বের হয়। তো আপনি কেন বের হয়েছেন কেন? আমার বাসায় বাজার নাই, তার জন্য প্রয়োজনের জন্য কারণ বাজার থেকে মাছ কিনে নিয়ে গেলাম। এই জন্য প্রয়োজন ছাড়া আমরা বের হই না, বেশিরভাগ বাসায় থাকি, অফিস আমাদের বন্ধ, এই কারণে বাসায় থাকি। শুনছিলেন যে আসলে প্রয়োজনের যে বিষয়গুলো সেই প্রয়োজনের বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে যে বাজার করার জন্য তারা যেই সময়সীমা সরকারের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে 2টা পর্যন্ত সময়সীমা ছিল, এর পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে সেটা 6টা পর্যন্ত করা হয়েছে। এর কারণে কিন্তু যে সাধারণ মানুষ তারা প্রয়োজন এবং যে অপ্রয়োজনীয় সেগুলো আসলে স্পষ্ট না, কিন্তু তারপরও আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রাস্তায় টহল দিচ্ছে এবং যারা অপ্রয়োজনে বেরিয়েছেন তাদেরকে পারতপক্ষে বলছেন যে তারা যেন বাসায় ফিরে চলে যান। এবং অন্যান্য যে দিনের তুলনায় আমরা যানবাহনের সংখ্যা বলা চলে যে অনেক বেশি, শুধুমাত্র গণপরিবহন বাদে। তো এই কারণ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। গালিব। আলী তালুকদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, কারওয়ান বাজার থেকে সর্বশেষ শহরের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলী তালুকদার। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণে এই সময়ে পরিবহন শ্রমিকদের অনেকেই ত্রাণ না পাওয়ার দাবি করছেন। বিস্তারিত জানাতে এখন যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিপন হোসেন। রিপন, আমরা দেখছি যে এই অঘোষিত লকডাউনের পর থেকেই কিন্তু বিভিন্ন দিন কিন্তু পরিবহন শ্রমিকরা রাস্তায় নেমে কিন্তু তারা কিন্তু বিক্ষোভ করছেন। আসলে আপনি যশোরের পরিবহন শ্রমিকরা কি বলছে?
ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দেশের যে বড় একটা শ্রমিকের কিন্তু এই যশোরে রয়েছে। এই যশোর থেকে বিভিন্ন এলাকায় যে পরিবহনগুলো যায় তারা এইখানে কাজ করে। তো এই লকডাউনের দীর্ঘদিন লকডাউনের কারণে কিন্তু আপনি জানেন যে গণপরিবহনগুলো বন্ধ রয়েছে। এই গণপরিবহনগুলো বন্ধ থাকার কারণে তাদের ব্যাপক সমস্যা হচ্ছে। বিশেষ করে দিন আনা দিন খাওয়া মানুষগুলো তারা কিন্তু শ্রমিক হিসেবে কাজ করে, তারা ব্যাপক সমস্যার ভিতরে রয়েছে এবং বাড়িতে দিন যাপন করছেন। আমি অনেক পরিবহন শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই বিষয়ে কোনো কর্ণপাত করেননি। তারা বলছেন যে আমরা আসলে সরকারের উপর নির্ভরশীল। তবে শ্রমিকরা বলছেন যে আমরা নিয়মিত শ্রমিক সংগঠনগুলোতে চাঁদা দিয়ে থাকি এবং সরকার যেহেতু এটি বন্ধ করেছে সেহেতু সরকারের এদিকে দেখতে হবে। এবং পরিবহন শ্রমিক নেতাদের তারা দুষছেন, তারা বলছেন যে এই পরিবহন শ্রমিক নেতারা আমাদের চুষে খায়, অর্থাৎ শোষণ করে খায়, কিন্তু যারা যখন এই সমস্যাগুলোয় পড়ে, তারা সমস্যায় পড়ে, তখন কিন্তু তারা কেউ এগিয়ে আসে না। আমরা বিভিন্ন সময় দেখেছি অনেক স্থানে তারা বিক্ষোভ করেছে, কিন্তু তারাও উপায় হয়ে রয়েছেন। আপনি জানেন যে বিভিন্ন সময় এই শ্রমিকরা কিন্তু গাড়ি ঘোড়া চলে, বিশেষ করে পরিবহন যেগুলো বন্ধ রয়েছে সেগুলোই কিন্তু তারা সমস্যার ভিতরে রয়েছে। তো তারা বলছেন যে এই কোনো একটা ব্যবস্থা করে দিতে না পারলে কিন্তু এই সমস্যা কিন্তু আরও দীর্ঘ হবে। আপনি জানেন যে রমজান মাস চলছে, এই রমজানে কিন্তু অনেকে দিন আনা দিন খাওয়া মানুষগুলো রয়েছে, তারা কিন্তু মানবতার জীবনযাপন করছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ ফিস্টি স্টুডিওতে। রিপন হোসেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে পরিবহন শ্রমিকদের সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন, তারা কেমন আছেন এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিপন হোসেন। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির, সঙ্গে থাকুন, ফিরছে একটু পরে। বিরতির পর আবারও স্বাগত দুপুর 12টার সংবাদে। দেখছেন নিউজ 24। এবারে হেক্সোল অ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরও খবর। দর্শক, করোনা সংক্রমণের এই সময়ে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ কেমন আছে, এই সংবাদ সংগ্রহ করেছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। তিনি এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে। মুমু, বাজারে কি অবস্থা দেখতে পাচ্ছেন? কারণ আমরা জানি যে এই সময় আসলে কিন্তু গণপরিবহন কিন্তু বন্ধ রয়েছে, পণ্য পরিবহন কিছুটা চালু রয়েছে। বাজারে কি অবস্থা? ধন্যবাদ গালিব। সকাল থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রাম বিভিন্ন বাজার ঘুরে, কিন্তু পরিবেশটা আসলে বর্তমান যে পরিস্থিতি সেটা হচ্ছে অনেক পরিমাণ তাদের বাজার মজুত রয়েছে, কিন্তু তারা এটা পরিবহন সংকটের কারণে কিন্তু বাজারজাত করতে পারছেন না। এবং তার সবচেয়ে বড় কথা হচ্ছে তারা হচ্ছে যে নিম্নআয়ী শ্রমিকগুলো আছে যারা বাজারের উপর নির্ভরশীল, তারা অনেকটা বেকার রয়েছে। তবে দুপুর নাগাদ কিন্তু চট্টগ্রাম এলাকায় কিন্তু গাড়িগুলো কিন্তু সচল হয়েছে এবং স্বাভাবিক পরিস্থিতি অনেকটা ফিরে এসেছে। যেটা হতাশ ছিল, নিত্য প্রয়োজনীয় যে কাঁচামাল ব্যবসায়ীরা যে হতাশ ছিল, হয়তো সেই হতাশাটা এখন কেটে উঠবে। তারা বিভিন্ন জায়গা থেকে বাজারগুলো কিন্তু মজুত করে, রিয়াজউদ্দিন বাজার সহ বিভিন্ন এলাকায় কিন্তু তারা পাইকারি ব্যবসায়ীরা কিন্তু বাজারগুলো মজুত করেছিল, কিন্তু পরিবহন সংকট, শ্রমিক সংকট, বিভিন্ন কারণে কিন্তু তারা বাজারগুলো চট্টগ্রামে বিভিন্ন এলাকায় সরবরাহ করতে পারেনি। এই ধরনের তারা একটা অভিযোগ করেছিল, যার কারণে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল সেগুলোর দাম খুবই কম ছিল এবং পানির দরে তাদের বিক্রি করতে হতো। ক্রেতা সংকটের কারণে তাদের এই সমস্যায় পড়তে হচ্ছিল বলে তারা জানিয়েছে। কিন্তু চট্টগ্রামে বেলা বাড়ার সাথে সাথে পরিবেশটা আগের মতো ফিরে এসেছে, গাড়ির আনাগোনাটাও বেড়েছে, মানুষও সমানে ঘর থেকে বের হয়ে আসছে। তবে বাজার এলাকায় ঘুরে আমরা যে দৃশ্যটা দেখতে পেরেছি সেটা হচ্ছে সেখানে কোনো সামাজিক দূরত্ব তারা কিন্তু মানছে না। যত্রতত্রভাবে তারা কিন্তু ব্যবসায়ীরা বাজারগুলো পসরা সাজিয়ে বসেছেন, কিন্তু কোনো ক্রেতাই নেই। আর ক্রেতা না থাকলে তাদের লাভের চেয়ে লোকসান বেশি গুনতে হবে বলে এই ধরনের তারা অভিযোগও করেছেন। আর পরিস্থিতি যেহেতু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, হয়তো তারা তাদের এই পচনশীল দ্রব্যটা সঠিকভাবে বাজারজাত করতে পারবে সে ধরনের আশা প্রকাশ করেছেন। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। গালি মুমু, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে চট্টগ্রামের বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের কেমন সরবরাহ আছে সেটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। এদিকে মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। টাঙ্গাইল থেকে এই তথ্য জানিয়েছেন আমাদের সহকর্মী আতিকুর রহমান। তিনি এখন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আতিক, মহাসড়কে আমরা জানি যে দূরপাল্লার বাস বন্ধ, আন্তজেলা পরিবহন বন্ধ, তবুও কেন মহাসড়কে আসলে গাড়ির চাপ বাড়ছে?
আপনি কি জানতে পেরেছেন? ধন্যবাদ গালিব। আসলে এর আগে সংবাদে আসলে দেখানোর চেষ্টা করেছি যে মহাসড়কের চিত্র, সেখানে কিন্তু অনেকটাই যে মহাসড়কের যে বিভিন্ন মাধ্যমে তারা আসলে তারা কিন্তু ঢাকাতে যাচ্ছেন, অর্থাৎ পুনরায় গার্মেন্টস ছুটির পর তারা কিন্তু যে পরিবহন অর্থাৎ গণপরিবহন না চললেও তারা মোটরসাইকেল যুগে বিভিন্ন সিএনজি এবং পণ্যবাহী যে বাস রয়েছে, পণ্যবাহী যে ট্রাক রয়েছে, সেই পণ্যবাহী ট্রাকে কিন্তু যাচ্ছেন এবং অনেকটাই কিন্তু দুর্ঘটনা আসলে তারা প্রতিনিয়ত কিন্তু শিকার হচ্ছেন। আরেকটি বিষয় আসলে আমি যে এখন যে জায়গাটি রয়েছি এটি হচ্ছে টাঙ্গাইল সয়ানি বাজার। লক্ষ্য করে থাকবেন যে আসলে যে বাজারের বর্তমান চিত্র, অর্থাৎ মানুষ কিন্তু অনেকটাই বের হয়ে কিন্তু বাজারে বের হচ্ছেন এবং বাজার কিন্তু তারা করছেন এবং বর্তমানে কিন্তু আসলে অর্থাৎ আজকে টাঙ্গাইলে কিন্তু করোনার 12 জন আক্রান্ত হয়েছে, অর্থাৎ এই নিয়ে সর্বমোট প্রায় 44 জন করোনায় আক্রান্ত হয়েছে। অর্থাৎ টাঙ্গাইলে কিন্তু প্রতিদিন কিন্তু আসলে করোনার দিন লাফিয়ে লাফিয়ে কিন্তু বেড়েই চলছে। অর্থাৎ মানুষের মধ্যে যে আসলে যে ঝুঁকি রয়েছে এবং ঝুঁকি নিয়ে তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছেন এবং তাদের ভিতরে যে আসলে অনেকটাই যে সমস্যা মধ্যে আসলে তারা পড়তে যাচ্ছেন, তারা কিন্তু কোনো ধরনের কিন্তু ভয় ভীতি আসলে নেই, যার কারণে আসলে এই টাঙ্গাইলে কিন্তু করোনা আক্রান্ত আসলে বেড়েই চলছে। তো গালিব, এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে করোনার পরিস্থিতি। গালিব। আতিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে টাঙ্গাইল শহরের সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আতিকুর রহমান। সংবাদের এই পর্যায়ে সময় হলো আরও একটি বিরতির, সঙ্গে থাকুন, ফিরছে একটু পরেই। বিরতির পর আরও একবার স্বাগত। দুপুর 12টার সংবাদে দেখছেন নিউজ 24। মুন্সিগঞ্জের লোহজং উপজেলার সীতারামপুর এলাকায় নিরাপত্তা কর্মীদের গুলিতে পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের 7 শ্রমিক গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শ্রমিকেরা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। লোহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসাইন জানান, কয়েকদিন আগে পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের সীতারামপুর প্রজেক্টের শ্রমিকেরা নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত কাজ করায় তাদের অতিরিক্ত 300 টাকা করে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল, কিন্তু ওই পারিশ্রমিক পরিশোধে তালবাহানা করছিল সংশ্লিষ্ট ঠিকাদার। এ নিয়ে বুধবার রাতে সেখানে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা শ্রমিকদের উপর গুলিবর্ষণ করে। এতে 7 জন শ্রমিক আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওসি আলমগীর হোসাইন আরও জানান, বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুজব ছড়ানোর অভিযোগে কার্টুনিস্ট, সাংবাদিক সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে র্যাব। জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে র্যাব 3 প্রবাসী সাংবাদিক, কার্টুনিস্ট সহ 11 জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় এ মামলা করে। এই মামলায় আসামি করা হয়েছে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, ব্যবসায়ী মোস্তাক আহমেদ, তথ্য প্রযুক্তিবিদ ও রাষ্ট্রচিন্তার সদস্য মোহাম্মদ দিদারুল ইসলাম ভুইয়া, মিনহাজ মান্নান, প্রবাসী সাংবাদিক তাসকিম খলিল ও শাহেদ আলম, সায়ের, জুলকার নাইন, আশিক ইমরান, ফিলিপ, সুমার খার, স্বপন ওয়াহিদ, ব্লগার আসিফ মহিউদ্দিনকে। এই মামলায় এজাহারভুক্ত 11 আসামির মধ্যে 4 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। গত 26 এপ্রিল থেকে শুরু হয়েছে ধান কেনা কার্যক্রম। এই বিষয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান আহমেদ কাকন। কাকন, আমরা জানি যে 26 তারিখ থেকে আসলে ধান কেনার কার্যক্রম শুরু হয়েছে। আসলে সরকারি নেত্রকোনায় কি সরকারিভাবে ধান কেনা এখন শুরু হয়েছে কিনা, আর অনেক এলাকায় কিন্তু তালিকা এখনো সম্পন্ন হয়নি, সেখানে কতটুকু আসলে তালিকা সম্পন্ন হয়েছে?
ধন্যবাদ গালিব। আপনি যেমনটি বলছিলেন যে আসলে সারা দেশে 26 এপ্রিল থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে, এরই অংশ হিসেবে নেত্রকোনাতেও কিন্তু পিছিয়ে নেই। নেত্রকোনাতেও কিন্তু 27 তারিখ থেকেই ধান সংগ্রহ অভিযান নেত্রকোনা জেলা খাদ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের সহযোগিতায় ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আমার সাথে এই মুহূর্তে কথা বলবেন নেত্রকোনার খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর, যে আসলে তালিকা কতটুকু হয়েছে এবং কি অবস্থায় আছে সর্বশেষ, আমি তার সাথে কথা বলবো। জি, আসলে আমরা জানতে পেরেছি যে গত 27 এপ্রিল থেকে আসলে নেত্রকোনায় ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। কতটুকু ধান আসলে কেনা হচ্ছে এবং কতটুকু আসলে লিস্ট করা হয়েছে, তালিকাতে কোনো সমস্যা হচ্ছে কিনা আসলে আপনাদের? জি ধন্যবাদ। আমার নেত্রকোনা জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা আসে 15,683 মেট্রিক টন। আমরা ইতিমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সমস্ত উপজেলার কৃষক তালিকা আমরা পেয়ে গিয়েছি। এখানে আমরা এই তালিকাগুলি, এই কৃষক যে তালিকাটা পেয়েছি এর মধ্যে থেকে আবার সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করছি। আগ্রহী কৃষকদের থেকে মাইকিং করা হচ্ছে, মাইকিং করে পর লটারি করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের আজকে খালিয়াজুড়ি উপজেলা 6টা ইউনিয়নেই আজকে লটারি কাজ সম্পন্ন হচ্ছে, প্রক্রিয়া প্রায় শেষ। ওরা আজকে থেকেই ধান সংগ্রহ কিনায় নেমে যাবে। আর অন্যান্য উপজেলাগুলিও আমরা 12 তারিখের মধ্যে সমস্ত লটারি কাজ সম্পন্ন হবে বলে আমার উপজেলা থেকে আমাকে জানানো হয়েছে। এই পর্যন্ত আসলে কতজন কৃষক আসলে আপনাদের গোডাউনে ধান দিতে পেরেছেন? হ্যাঁ, কৃষক আমাদের গোডাউনে এই পর্যন্ত আমাদের দুর্গাপুর উপজেলায় 1 টন একজন কৃষক ধান নিয়ে আসেন, আর মোহনগঞ্জ উপজেলায় 360 কেজি নিয়ে আসেন। আর সমস্ত প্রক্রিয়াটা আসলে একটা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ার জন্যই কিন্তু আমরা লটারি করছি। লটারি করে আর 3-4 দিনের মধ্যে আমাদের তালিকা সম্পন্ন হয়ে যাবে। এরপর নির্বাচিত কৃষকরা খুব দ্রুতই আমাদের এখানে যে কোনো সময় ধান নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ আপনাকে। জি গালিব, আপনি শুনছিলেন যে আসলে তিনি আমাকে যেটুকু জানিয়েছেন যে আসলে তারা তালিকার কার্যক্রম এবং লটারির কার্যক্রম চলমান রয়েছে। তো আসলে সর্বশেষ কিন্তু আমার কাছে এই ছিল আসলে নেত্রকোনা ধান সংগ্রহ অভিযান। কাকুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনা থেকে ধান কেনার সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সোহান আহমেদ কাকুন। করোনায় 1.5 মাসেরও বেশি সময় ধরে বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়। অনলাইনে ক্লাস চলছে কিছু বিশ্ববিদ্যালয়ে, তবে বেশিরভাগ শিক্ষার্থীর বাসায় কাটছে অলস সময়। সামনের সময় নিয়ে দুশ্চিন্তায় তারা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে চলতি সপ্তাহের মধ্যেই অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গাইডলাইন দেওয়া হবে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশের প্রায় 100 বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিচ্ছে প্রায় 3.5 লাখেরও বেশি শিক্ষার্থী। করোনা পরিস্থিতিতে এই শিক্ষার্থীরাও চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। 17 মার্চ থেকে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বন্ধ সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ও, যে কারণে এখন এমন নিষ্প্রাণ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এখন তো বন্ধ, এখন তো থমথমে অবস্থা, না স্টুডেন্ট আসে না, খোঁজখবর তো সব অনলাইনে সব খোঁজখবর নিতেছে তারা। করোনায় পুরো পৃথিবী অচল হয়ে পড়া শিক্ষা ব্যবস্থায় বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে চলছে অনলাইনে ক্লাস পরীক্ষা। দেশের কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলছে সে পথে, কিন্তু 3.5 লাখ শিক্ষার্থীর বেশিরভাগই এখনও অনলাইন ক্লাসের আওতার বাইরে। যদিও আমরা অনলাইনে আমাদের ক্লাসগুলো মেনটেন করার চেষ্টা করছি, এখন অনলাইনে ক্লাসগুলো বন্ধ আছে কারণ আমাদের স্প্রিং 2020 সেমিস্টার শেষ। ক্যাম্পাস কবে খুলবে, আবার কবে ক্যাম্পাসে যেতে পারবো, এই বিষয়গুলো নিয়ে একটু কনফিউশন আছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান বলছেন, সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস পরীক্ষা ত্বরান্বিত করতে চলতি সপ্তাহেই পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া হবে। এখন তো এটা অনেকদিন, এখন তো দীর্ঘই হচ্ছে, যেহেতু এখন চিন্তা হচ্ছে যে এটা হয়তো সেপ্টেম্বর পর্যন্ত টানতে পারে। মানে আমরা ভিডিও কি হবে, আরো বেশি হতে পারে, কমও হতে পারে। আমরা একটা গাইডলাইন ওয়ার্ক করতেছি, আশা করতেছি এই সপ্তাহের শেষের দিকে আমরা একটা গাইডলাইন ওয়ার্ক করে নতুন কিছু ডাইরেকশন এইটুকু। তবে করোনার কারণে ছুটিতে রাজধানী ছেড়েছে বেশিরভাগ শিক্ষার্থী, তাই অনলাইনে ক্লাস শুরু হলেও গ্রামে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটা সুবিধা নিতে পারবেন সেই সংশয় থাকছেই। শিক্ষার্থীদের পদচারণে মুখর থাকা এসব বিশ্ববিদ্যালয় এলাকা এখন এমন স্তব্ধ, শুনশান নীরবতা। কবে আবার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে বলতে পারছেন না কেউ, যদিও বিভিন্নভাবে এই ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা চলছে। সবকিছুই নির্ভর করছে আসলে করোনা পরিস্থিতির উন্নতির উপর। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনা রোগীদের সেবার জন্য প্রস্তুত দেশের সবচেয়ে বড় আইসোলেশন সেন্টার। 2013 সজ্জার আইসোলেশন সেন্টার ছাড়াও এখানে তৈরি হচ্ছে 71 সজ্জার আইসিইউ সেন্টার। বুধবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে স্থাপিত এই অস্থায়ী হাসপাতালের নিযুক্ত পরিচালক জানান, হাসপাতালটি রোগীদের সেবার জন্য প্রস্তুত। তবে কবে উদ্বোধন হবে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। জানান, সরকার চাইলে যে কোনো দিন উদ্বোধন করতে পারেন এই আইসোলেশন সেন্টারটি।
71 শয্যার আইসিইউ নির্মাণ কাজ এখনও চলমান। এটি শেষ হতে আরও অন্তত 1 সপ্তাহ সময় লাগবে বলে জানান টেকনিশিয়ানরা। করোনা দুর্যোগের মধ্যেও মানবিক কল্যাণে এগিয়ে আসায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মহামারীর সময়ে চিকিৎসা সেবায় বৃহৎ হাসপাতাল স্থাপন করে দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গ্রুপ মানুষের মনে আশার আলো জ্বালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বসুন্ধরা গ্রুপ মানবিক কল্যাণে এগিয়ে এসেছে, নির্মাণ করেছে বিশাল হাসপাতাল। দুর্যোগকালে তাদের প্রয়াস আশার আলো জাগিয়েছে চিকিৎসা ক্ষেত্রে। মানবিক কল্যাণে বসুন্ধরা গ্রুপকে এগিয়ে আসার জন্য জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সংবাদের নিচে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফ করছেন আমাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে আছে সেখানে। সাংবাদিককে কারাগারে নেওয়া হচ্ছে, কি দেশ, কি রাষ্ট্র, কি সরকার দেখেন যে সাংবাদিককে গুম করে ফেলা হলো, গুম করে তাকে পাওয়া গেল না কয়েকদিন, তার পরিবার, তার সন্তান, তার মা বাবা, তার বন্ধু বান্ধব সবাই অস্থির হয়ে তাকে খোঁজ করলো। যখন তাকে পাওয়া গেল বেনাপোলে, তখন আবার তাকে হাতকড়া পরিয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো যে সে ইলিগাল ট্রেসপাস করেছে। বাংলাদেশের নাগরিক, সে ইলিগাল ট্রেসপাস করে বাংলাদেশে ঢুকেছে। তো দিস ইজ দ্য সিচুয়েশন। ওই জন্যই বলছিলাম যে আপনার কি বলবো, বলতে বলতে তো আমরা আপনার হয়রান হয়ে গেছি, কিন্তু কে কার কথা শোনে। আজকে এই ভয়াবহ করোনা ভাইরাস, এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে এবং এত ভয়াবহ হয়েছে যে এখন যে উন্নত বিশ্ব, যারা চিকিৎসা সেবায়, চিকিৎসা বিজ্ঞানে অনেক অনেক বেশি উন্নত, তাও হয়রান হয়ে গেছে, আপনারা এটা সামাল দিতে পারছেন। আমাদের দেশে বারবার করে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন, বিজ্ঞানী আছেন, চিকিৎসক আছেন, অর্থনীতিবিদ আছেন, তারা বারবার করে সরকারকে তারা সতর্ক করেছেন। আমরা একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা সরকারকে সতর্ক করেছি প্রথম থেকে। সরকার মার্চ মাসের একেবারে মধ্য পর্যন্ত সঙ্গত কারণেই তাদের বিভিন্ন উৎসব ছিল, সেই কারণে তারা এটাকে কোনো গুরুত্বই দেয়নি, উদাসীন, অবহেলা, চরম। তারপরে যে সিদ্ধান্তগুলো তারা নিয়েছে, সেই সিদ্ধান্তগুলো সম্পূর্ণভাবে জনগণের স্বার্থের বিরুদ্ধে গেছে। তারা কিন্তু লকডাউন ঘোষণা করেনি, কোনো জরুরি অবস্থা তারা ঘোষণা করেনি, তারা সাধারণ ছুটি দিয়েছে। সাধারণ ছুটির পরে 2 দিন গণপরিবহন খোলা রেখেছে, যাতে ঢাকা থেকে সমস্ত মানুষগুলো সারা দেশে ছড়িয়ে পড়তে পারে এবং করোনা ভাইরাসকে ছড়িয়ে দিতে পারে। বিদেশ থেকে যখন আমাদের প্রবাসী শ্রমিক ভাইরা ফিরতে শুরু করেছেন, বা যারা কাজ করে তারা ফিরতে শুরু করেছেন, তাদেরকে যে প্রপার স্ক্রিনিং করে কোয়ারেন্টাইনে রাখার কথা তারা বলেছিলেন, সেটাও সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণিত হচ্ছে, তারা কোয়ারেন্টাইনে রাখতে পারেননি। দর্শক, গুলশানের চেয়ারপারসনের কার্যালয় থেকে ব্রিফ করছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। করোনা মহামারীতে বসে থেকে ক্লান্ত সিঙ্গাপুরে থাকা বাঙালি শ্রমজীবীরা তাদের চাঙা করতে ইতিমধ্যে ইতিবাচক সব গল্প ও গান শোনাবেন কলকাতা ও ঢাকার তারকারা। শিল্পীদের এই দলে রয়েছেন ভারতের প্রসেনজিৎ, ঋতুপর্ণা ও লোপামুদ্রা, বাংলাদেশের ফেরদৌস, তিশা ও ফারুকি। বাঙালি শ্রমজীবীদের দুশ্চিন্তা কাটিয়ে তুলতে এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। সিঙ্গাপুর সরকারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েব পোর্টালে প্রতি সপ্তাহে দেখা যাবে আওয়ার স্টোরিজ ইয়োর স্টোরিজ শিরোনামে একটি করে পর্ব। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। প্রাণঘাতী করোনার থাবায় থমকে আছে পুরো বিশ্ব। প্রতিদিন প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ। বিশ্বের বিভিন্ন দেশে বাঙালি শ্রমজীবী মানুষের আক্রান্ত হওয়ার সংখ্যাটাও কম নয়। সিঙ্গাপুরে মোট আক্রান্ত 19,000, যার প্রায় অর্ধেকই বাঙালি।
দীর্ঘদিনের লকডাউনে সব ধরনের কাজ বন্ধ থাকায় শ্রমিকেরা অনেকটাই হতাশ হয়ে পড়েছেন। এবার তাদের জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন সেদেশের সরকার। আওয়ার স্টোরিজ ইউর স্টোরিজ নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে ভারত এবং বাংলাদেশের 6 তারকা শিল্পী বাঙালিদের ইতিবাচক সব গল্প ও গান শোনাবেন। শিল্পীদের এ দলে রয়েছেন ভারতের প্রসেনজিৎ, ঋতুপর্ণা, লোপামুদ্রা, বাংলাদেশের ফেরদৌস, তিশা ও ফারুকি। আমার গল্প শোনাবো আর শুনবো আপনার গল্প। সিঙ্গাপুর সরকারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েব পোর্টালে প্রতি সপ্তাহে দেখা যাবে আওয়ার স্টোরিজ ইউর স্টোরিজের একটি করে পর্ব। একই সঙ্গে সরকারের কাছে সংরক্ষিত শ্রমজীবীদের হোয়াটসঅ্যাপেও চলে যাবে পর্বগুলো। শুধু তাই নয়, প্রতিটি পর্ব দেখার পর সেটার বিষয়বস্তুর উপর নিজের জীবনের গল্প লিখে পাঠাতে পারবেন বাঙালিরা। কোভিড-19 অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার কিন্তু সিঙ্গাপুর গভর্নমেন্ট বহন করবে। বাছাইকৃত সেরা 5টি গল্প ইংরেজিতে অনুবাদ করে দেওয়া হবে সিঙ্গাপুর সরকারকে। সেখান থেকে 2টি গল্প নিয়ে নির্মিত হতে পারে চলচ্চিত্র। আওয়ার স্টোরিজ ইউর স্টোরিজ অনুষ্ঠানটি পরিচালনা করছেন কলকাতার সার্থক দাশগুপ্ত। আমাদের গল্প বলবো। ফাতেমা কাউসার, নিউজ 24। এবার খেলার খবর। করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বেছে নেওয়া হয় 27টি ফেডারেশন। প্রাথমিকভাবে আর্থিক সহায়তা পাবে 1000 খেলোয়াড়, এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম। করোনায় ভুগছে পুরো বিশ্ব, যার জেরে অচল ক্রীড়াঙ্গন। আর সবার মতোই দুঃসময় পার করছে ক্রীড়াবিদরা, বিশেষ করে যাদের রুটি রুজির একটাই মাধ্যম। দেশ জুড়ে অসংখ্য খেলোয়াড়ের এমন সংকটকালে ওদের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রাথমিকভাবে 27 ফেডারেশনের 1000 খেলোয়াড় পাবে 10,000 টাকার আর্থিক সহায়তা। এছাড়া ঈদের পর ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরও সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যৌথভাবে একসাথে মিলিয়ে আমরা কিন্তু এই বরাদ্দটুকু দেওয়ার জন্য আমরা চিন্তায় আছি। আমরা প্রাথমিকভাবে প্রায় 1000 খেলোয়াড়দের তালিকা আমরা বিভিন্ন ফেডারেশন আছে, ন্যূনতম 10,000 টাকা করে একটি চিন্তাভাবনা আমরা করেছি। বিভিন্ন ভাতা, সম্মানী ভাতা সিস্টেম চালু রয়েছে। তা আমাদের ক্রীড়াঙ্গনে কেন আমরা এই সম্মানী ভাতা চালু করব না? যারা অসহায় অবস্থায় আছেন সেই সকল খেলার সাথে সম্পৃক্ত ক্রীড়াসেবী ব্যক্তিদেরকে আমরা সহায়তা করতে পারবো। সেখানে আমরা মাসে 2000 করে এককালীন আমরা তাদেরকে 24,000 টাকা করে সেই খেলোয়াড়দেরকে আমরা বরাদ্দ দেব। করোনায় স্থগিত একের পর এক স্পোর্টস ইভেন্ট, তাই তো পরবর্তীকালে পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের সামনে। ক্রীড়াঙ্গন সচল রাখতে সরকারের পাশাপাশি ফেডারেশনগুলোকে নিতে হবে সঠিক পদক্ষেপ, মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সভাপতিদের সাথে এবং কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা তাদেরকে অনুরোধ করেছি যে তাদের পক্ষ থেকেও যেন খেলোয়াড়দেরকে সহযোগিতা করা হয়। ইতিমধ্যে আপনারা দেখেছেন ক্রিকেট বোর্ড সহযোগিতা করেছে, ফুটবল ফেডারেশন করেছে, তারপরে সাইক্লিং ফেডারেশন করছে। এছাড়া পৃষ্ঠপোষকদের যথারীতি ক্রীড়াঙ্গনে পাশে থাকার কথা জানান জাহিদ হাসান রাসেল। তাদেরকে সহযোগিতা করা যায় কিনা। আরিফুল ইসলাম, নিউজ 24। এখন এই পর্যন্তই দেখছেন নিউজ 24। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।